প্রথম যে প্রশ্ন সেটা বলেছে মিথেনে কতগুলি একক বন্ধন থাকে। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো মিথেনকে যদি আমি আঁকি, যদিও সব জৈব রসায়ন আঁকা তো সম্ভব নয়, মিথেনের ফর্মুলাটা আগে বলছি, সেটা হচ্ছে C1H4। এখন 1কে লেখা হয় না, আর কোন ফর্মুলা দিয়ে লেখা হয়? দেখো মিথেন মানে এন, মানে এটা একটা অ্যালকেন। ঠিক আছে, মানে এটা একটা কি, এটা তোমাদের একটা অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন যৌগ, মিথেন অ্যালকেন যৌগ। অ্যালকেন যৌগের ফর্মুলা কি আমরা সবাই জানি, CnH2n+2, এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এবার সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এন মানে এখানে কতগুলো কার্বন আছে। ঠিক আছে, তো এখানে 1, ওকে, এনের ভ্যালু কি এখানে 1, কার্বন একটা আছে এখানে। তো সেই অনুযায়ী আমরা যদি এখানে ফর্মুলায় পুট করে আমরা দেখব যে CH4 এখানে হচ্ছে। ঠিক আছে, তার মানে কার্বনের চারপাশে 4টে হাইড্রোজেন এখানে দেখা যায়। ঠিক আছে, কার্বনের চারপাশে কী দেখা যায়? 4টে হাইড্রোজেন এখানে দেখা যায়। ওকে, এই হচ্ছে তোমাদের ফর্মুলা। কার্বনের চারপাশে কী দেখা যায়? 4টে হাইড্রোজেন দেখা যায়। এই হচ্ছে তোমাদের মিথেনের ফর্মুলা হয়। ঠিক আছে, তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কতগুলো বন্ধন রয়েছে, 1 2 3 4, 1 2 3 4। সুতরাং অ্যান্সার আমাদের কী হবে? 4টে। ঠিক আছে, কার্বনের চারপাশে কতগুলি একক বন্ধন আছে? 1 2 3 4। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে? 4টে। দিস ইজ দ্য কারেক্ট অপশন। এবার দেখো মিথেনের পরের যে যৌগটা সেটা হচ্ছে ইথেন। এটা তো মিথেন, এটা হচ্ছে তোমাদের মিথেন। মিথেনের পরের যে যৌগটা সেটা হচ্ছে ইথেন। কেন বলছি? কারণ এখানে হয়তো মিথেন দিয়ে পড়েছে, তোমাদের এবারে পরীক্ষাতে ইথেন দিয়ে পড়লো, যে ইথেনের চারপাশে কতগুলো যৌগ আছে, ইথিন দিয়ে পড়লো, তখন কী করবে? দেখো ইথেনের ক্ষেত্রে তোমরা যদি দেখো, ইথেনের ফর্মুলা কি আমরা জানি C2, কারণ ইথেনে দুটো থাকে। ইথ শব্দের অর্থ দুই, যেমন মিথ শব্দের অর্থ একটাই কার্বন। আমি আগের দিন তোমাদের বলেছি প্রথম ভিডিও দেখে সবসময় দ্বিতীয় ভিডিও দেখবে, কারণ সিরিজে চলে। যদি তোমরা ফার্স্ট ভিডিও না দেখে ক্লিক করে দ্বিতীয় ভিডিও আসো, মানে মন মার্জি মতো চলো, তাহলে কী হবে? কিন্তু অসুবিধা হবে, সোজা কথা। এটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপারের উপর নির্ভর করবে। তো C2H এখানে কী হবে? 2 দুগুণে 4, 4 + 2 মানে 6। এই ফর্মুলা অনুযায়ী আসে CnH2n+2, তো C2H6। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। ওকে, এইবার এখানে যদি তুমি আসো, তুমি দেখবে দুটো কার্বন পরমাণু একে অপরের সঙ্গে কী হয়? একটা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, আর প্রত্যেকটা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে 3টে করে হাইড্রোজেন। ঠিক আছে, 3টে করে হাইড্রোজেন কী থাকে? এখানে যুক্ত থাকে, এইভাবে যুক্ত থাকে। ওকে, এইভাবে তোমাদের যুক্ত থাকে। ওই জন্য ইথেনের একটা ফর্মুলা এটা হয়, ইথেনের আরেকটা ফর্মুলা আছে, একটু অন্য কালি ইউজ করি। ইথেনের আরেকটা ফর্মুলা আছে, সেটা কি? সেটা তোমাদের বলে CH3, ঠিক আছে, ড্যাশ CH3। ঠিক আছে, CH3। এইভাবেও কিন্তু ইথেনের ফর্মুলা মানে লেখা যায়। অনেক সময় পরীক্ষায় কী হয়, C2H6 না দিয়ে এইভাবেও দিয়ে দেয় ইথেনকে, CH3 কোথা থেকে আসছে? দেখো সি এর সঙ্গে 3টে হাইড্রোজেন দেখতে পাচ্ছ তুমি, কী রয়েছে? বন্ডের অবস্থায় আছে। আর এই যে একটা যে বন্ড, সেইটা হচ্ছে এই বন্ডটা। তারপরে CH3 মানে আর একটা কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড অবস্থায় আছে। তো এইভাবে তোমাদের এটাকে লেখা যেতে পারে। ওকে, এবার মিথেনকে কি এভাবে লেখা যেতে পারে না? কেন মিথেনকে লেখা যায় না? কারণ দেখতে পাচ্ছ মিথেনে দুটো কার্বন নেই। দুটো কার্বন থাকলে এইভাবে ফর্মুলায়, স্ট্রাকচারাল ফর্মুলায় লেখা যায়। ঠিক আছে, মানে একের বেশি থাকতে হবে এইভাবে স্ট্রাকচারাল ফর্মুলায় লেখার জন্য, মিনিমাম দুটো থাকতে হবে, তবেই এই কালো যেভাবে আমি লিখেছি সেভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ কার্বনের চারপাশে 4টে আছে, তো ওই জন্য এটাকে এইভাবেই লেখা যায়। এটাকে আর কোনোভাবে লেখা যায় না, CH4 দিয়েই লেখা যায়। ঠিক আছে, মিথেনের আর অন্য কোনোভাবে মিথেনের ফর্মুলাকে রিপ্রেজেন্ট করানো যায় না। ওকে, যেটা ইথেনকে করা যায়। এবার যেটা আসি, যে যদি বলা হয় যে ইথেনে কতগুলো একক বন্ধন আছে, এই ব্যাপারগুলো জানা জরুরি। এই ব্যাপারগুলো যদি না জানো, তুমি বেসিক আইডিয়া করতে পারবে না। সূত্র এই ব্যাপারগুলো জানার পরেই তুমি ডিরাইভ করতে পারবে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ যে দেখো এখানে কতগুলো টোটাল তোমাদের পরমাণু আছে দেখতে পাচ্ছ, 6 আর 2 হচ্ছে 8 আছে। আর এখানে বন্ড কটা আছে? দেখো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো তুমি দেখলে টোটাল যে পরমাণু আছে তার থেকে 1 কম হচ্ছে বন্ধন থাকবে। যেমন তুমি মিথেনের ক্ষেত্রে দেখো কতগুলো টোটাল আছে, আমরা দেখতে পাচ্ছি 4 আর 1 5, কার্বন একটা, হাইড্রোজেন 4টে, টোটাল এখানে কতগুলো আছে? 5টা আছে। বন্ড কটা থাকবে? এর থেকে একটা কম হবে। তো 1 2 3 4 দেখতে পাচ্ছ 4টে বন্ড আছে। এটা অ্যালকেনের জন্য প্রযোজ্য। এই যে ফর্মুলাটা বলছি আমি, সেটা অ্যালকেনের জন্য প্রযোজ্য, অ্যালকিন বা অ্যালকাইনের জন্য নয়, কারণ ওখানে সেকেন্ড মানে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে। ঠিক আছে, সেখানে কিছু বন্ড ওখানে খেয়ে যায়, সেটা পরে বলছি আমি। তো অ্যালকেন যদি তুমি আসো, অ্যালকেনের ক্ষেত্রে ফর্মুলা কী হয়? CH4। টোটাল কতগুলো এখানে তোমার পরমাণু আছে তার থেকে 1 কম যাবে, ততগুলো বন্ধন থাকবে। টোটাল এখানে 5টা আছে, তো 1 কমিয়ে দাও, তার মানে এখানে 4টে বন্ধন থাকবে। ইথেনের ক্ষেত্রে দেখো টোটাল কতগুলো আছে? 6 আর 2 8টা এখানে পরমাণু আছে। ঠিক আছে, কার্বন পরমাণু 2টো, হাইড্রোজেন পরমাণু 6টা, তো 8টা টোটাল। ঠিক আছে, তো কী হবে? 1 তুমি কমিয়ে দাও, টোটাল কী হবে? 7টা তোমার এখানে কী হবে? বন্ধন থাকবে। এইবার যদি তুমি প্রোপেনে এসো, ঠিক আছে, প্রোপেনে টোটাল কতগুলো থাকে? প্রোপেনে থাকে তোমাদের 8 আর 3। ঠিক আছে, 8 আর 3 কত হয় তোমাদের? 11।
তাহলে দেখো কেন, কারণ C3H8 এইচ হয় তোমাদের, তো 8 আর 3 11 টোটাল থাকে, তো বন্ধন কটা হবে 10টা। ঠিক আছে, এবার এই যে টোটাল নাম্বার অফ অ্যাটম থেকে এক কমই দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কতগুলো বন্ধন। এটা কিন্তু কার্যকরী হবে কেবলমাত্র অ্যালকেনের জন্য। ঠিক আছে, তো এইবার আমরা অ্যালকেনেরটা বার করতে পারি। যদি পরে কখনো অ্যালকিন বা অ্যালকাইনের প্রশ্ন পাই, আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি ওখানে কী করে বার করবো। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। বলছে ড্যাশ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মনে রাখবে কার্বন কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ধন থাকে, যেমন মিথেনে পাবে, ইথেনে পাবে, প্রোপেনে পাবে, বিউটেনে পাবে, এগুলো হচ্ছে সব সম্পৃক্ত। ঠিক আছে, স্যাচুরেটেড সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, যখন কার্বন কার্বনের মধ্যে তুমি সিঙ্গেল বন্ড পাবে। ঠিক আছে, কিন্তু কার্বন কার্বনের মধ্যে তুমি যদি ডবল বন্ড বা কার্বন কার্বনের মধ্যে তুমি যদি ট্রিপল বন্ড পাও, ঠিক আছে, তখন সেগুলো হয়ে যায় অসম্পৃক্ত। ঠিক আছে, কোনগুলো অসম্পৃক্ত মনে রাখবে, যেগুলো লাস্টে ইন থাকে বা যেগুলো লাস্টে আইন থাকে, সেগুলো সব হচ্ছে তোমাদের আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্তর বিপরীত অসম্পৃক্ত, ইংরেজিতে হয় আনস্যাচুরেটেড। ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো দেখো কার শেষে, আচ্ছা, সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কী থাকে, এন থাকে, উচ্চারণে কী আসে, এন আসে। এক্ষেত্রে কী আসে, ইন বা আইন আসে। তুমি দেখতে পাচ্ছি ইথেন এন আসছে, এটা তো নয়। বিউটেন এন আসছে, এটা তো নয়। বেঞ্জিন ইন আসছে, এই দেখো ইন। বেঞ্জিনে ইন কখন থাকে, যখন কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। মিথেন তো অবশ্যই নয়, মিথেন একটা অ্যালকেন। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, বেঞ্জিন এখানে কারেক্ট অ্যান্সার হবে। এই সমস্ত ছোটো ছোটো ট্রিক দেখো, এগুলো ট্রিক নয়, ট্রিক বললে ভুল বলা হয়। বেসিক্যালি এগুলো কি বেসিক থেকে উৎপন্ন হওয়া ছোটো ছোটো সূত্র বা ছোটো ছোটো কনক্লুশন বলতে পারো। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবে, কাজে লাগে। পরের প্রশ্নে চলো। নেক্সট প্রশ্ন বলছে ইথেনের প্রতিটি কার্বন পরমাণু ড্যাশ বন্ধনযুক্ত। দেখো এখানে ইথেন দিয়েছে, একটু আগেই তোমাদের বললাম যে ইথেন কিন্তু ইম্পর্টেন্ট, কাজে লাগে। বলছে প্রতিটি কার্বন পরমাণু ড্যাশ বন্ধনযুক্ত। দেখো ইথেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা দেখতে পেলাম কি, এটা C2H6 এই ফরম্যাটে থাকে। এটাকে অন্য কীভাবে লেখা যায়, CH3 সিঙ্গেল বন্ধন CH3 এই ফরম্যাটে লেখা যেতে পারে। ঠিক আছে, এটাকেই এই ফরম্যাটে লেখা যেতে পারে। ওকে, এবার তুমি যদি আসো, তুমি দেখতে পাচ্ছ যে কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ধন এবং প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে একটা করে হাইড্রোজেন পরমাণু কী থাকে, এখানে জয়েন্ট থাকে। ঠিক আছে, এখানে কী থাকে, জয়েন্ট থাকে। ওকে, এই হচ্ছে তোমাদের ওভারঅল গঠন হয়। এখানে কি বলেছে, ইথেনের প্রতিটি কার্বন পরমাণু ড্যাশ বন্ধনযুক্ত। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, এখানে 4টে বন্ধন আছে কার্বন পরমাণুর সঙ্গে। প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে কতগুলো বন্ধন আছে, 1 2 3 4। এই কার্বন পরমাণুর সঙ্গে দেখো 1 2 3 4, তো অ্যান্সার আমাদের কী হবে, 4টে। ঠিক আছে, এবার যদি তোমাদের প্রশ্ন করে ইথেনের প্রত্যেকটা কার্বন পরমাণু সঙ্গে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে, যদি প্রশ্নটা এরকম করে, আমি জানি না প্রশ্নটা এক্স্যাক্টলি কী ছিল, এখানে যা প্রশ্ন বলছে সেই অনুযায়ী এখানে পরমাণু বলেছে কেন আমি জানি না, কারণ এখানে বন্ধনযুক্ত বলা আছে। আমার সময় কী হয়, ইউথে যে বাংলা ইংরাজি আছে তার উপর বেস করে তো বাংলা করা, সো বাংলা এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তো মনে রাখবে, আমার মনে হচ্ছে এটা বন্ধন কতগুলো আছে বলা, যদি বলা থাকে প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে কতগুলো বন্ধন, ভালো করে বোঝো, প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে কতগুলো বন্ধন, অ্যান্সার হবে তোমাদের 4টে। প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন কতগুলো, 4টে করে প্রত্যেকটার সঙ্গে। যদি বলে প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে, প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে কিন্তু 3টে করে হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে, তো যেমন প্রশ্ন আসবে তেমনই উত্তর দেবে। প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন কতগুলো, 4টে বন্ধন আছে, 1 2 3 4। এই বন্ধনটা কমন, এটা এই কার্বনের জন্য হয়, এই কার্বনের জন্য হয়, এখানে 1 2 3 4। আর হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের সঙ্গে কটা করে লাগানো আছে, 3টে করে লাগানো আছে। এই জন্য এই ফর্মুলাটা মনে রাখলেই, তোমরা দেখতে পাচ্ছ CH3, এটা কেন হয়, প্রত্যেকটা কার্বনের সঙ্গে 3টে করে হাইড্রোজেন থাকে, এই কার্বন পরমাণুর সঙ্গে 3টে করে হাইড্রোজেন পরমাণু থাকে। ঠিক আছে, তো যেমন প্রশ্ন তেমন উত্তর হবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর বন্ধন বলেছে, তো আমি এখানে 4টে দিচ্ছি, পরমাণু শব্দটা না এখানে ইউজ করাই উচিত। পরের প্রশ্নে চলো। নেক্সট প্রশ্ন 1218 দাগ, অসম্পৃক্ত কার্বন যৌগ অক্সিজেনের সঙ্গে যখন জ্বলে তখন প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উৎপন্ন করে, এক্ষেত্রে আগুনের শিখা হয়। দেখো ফুল ইনফরমেশান নিয়ে রাখো। সম্পৃক্ত যেগুলো যৌগ যেমন মিথেন, যেমন বিউটেন, কারণ মিথেন আর বিউটেন এগুলোকে ব্যবহার করা হয় ব্যাপকভাবে জ্বালানিতে। ঠিক আছে, বিউটেন কোথায় থাকে, এলপিজিতে থাকে। ঠিক আছে, সম্পৃক্ত যেমন মিথেন, বিউটেন, এদেরকে কিন্তু ব্যাপকভাবে কী কাজে ব্যবহার করা হয়, বার্নিংয়ের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এগুলো যখন জ্বলে তখন এরা কিন্তু নীল শিখা উৎপন্ন করে। নীল শিখা কেন, কারণ এদের মধ্যে কার্বনের যে পরিমাণ থাকে সেটা কম্প্যারেটিভলি লো থাকে, ফলে আমাদের বাতাসে মোটামুটি 21% অক্সিজেন থাকে। ঠিক আছে, তো এই পরিমাণ অক্সিজেন এদের টোটাল
জ্বালিয়ে দিতে হেল্প করে। যখন কোনো জিনিস কার্বনযুক্ত যৌগ যদি কমপ্লিট কম্বাসশন না হয়, কম্বাসশন শব্দের অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, যদি কমপ্লিট কম্বাসশন বা টোটাল যদি জ্বলন না হয় তাহলে যে পরিমাণ কার্বন বেঁচে থাকে তারাই প্রবলেমটা করে, তারাই নীলশিখা উৎপন্ন করতে দেয় না। কিন্তু আমাদের চারপাশে যে অক্সিজেন থাকে, যেহেতু সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ অসম্পৃক্ত হাইড্রোকার্বন অপেক্ষা লো হয় কার্বনের পরিমাণ, তার ফলে কি হয়, এই ক্ষেত্রে মনে রাখবে, এই ক্ষেত্রে কী হয় তোমাদের, যে টোটাল যে এদের জ্বলনটা সম্ভব হয়, তার ফলে নীলশিখা উৎপন্ন হয়। কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলো, ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলো অ্যাকচুয়ালি এরা যখন জ্বলে, ঠিক আছে, তখন অক্সিজেনের সংস্পর্শেই জ্বলে বেসিক্যালি। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন কি, যেমন হচ্ছে তোমাদের বলতে পারো ইথাইন, ঠিক আছে, ইথাইন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন ইথিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন বিউটাইন, এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তাই ইথাইন, প্রোপাইন, বিউটাইন এরা যখন জ্বলে তখন কি হয়, এসব ক্ষেত্রে কিন্তু হলুদ শিখা উৎপন্ন হয়। এটা কেন হয়, কারণ কম্পারেটিভলি এদের কিন্তু কার্বনের পরিমাণ অনেক বেশি হয়, এতে উপস্থিত কার্বনের পরিমাণ অনেক বেশি হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোতে। তার ফলে চারপাশে যে অক্সিজেন থাকে তার দ্বারা এদের সম্পূর্ণ বা কমপ্লিট কম্বাসশন সম্ভব হয় না, পরিপূর্ণ প্রজ্বলন সম্ভব হয় না। তার ফলে কার্বন কী হয়, থেকে যায়। এই যে রেসিডিউ যে কার্বনগুলো থেকে যায় তার ফলে এখানে হলুদ শিখা উৎপন্ন হয়, ঠিক আছে, নর্মালি। তবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে যদি আরও বেশি পরিমাণ অক্সিজেনের সাপ্লাই দিয়ে জ্বালানো যায় তবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু নীল শিখা উৎপন্ন করতে পারে। কিন্তু নর্মালি আমরা দেখেছি যে যখন সেটা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে তখন প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উৎপন্ন হয় আর হলুদ শিখা সেখানে উৎপন্ন হয়। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের হলুদ হবে, ঠিক আছে। এটা কেমিক্যাল প্রপার্টিজ অফ হাইড্রোকার্বনে তুমি পেয়ে যাবে, এটা এনসিইআরটিতে আছে। পরের প্রশ্নে চলো। নেক্সট প্রশ্ন, আণবিক সূত্র CH6 সহ সাইক্লিক হাইড্রোকার্বন কোনটা? আগের দিন তোমাদের বলেছিলাম যে C6H6, ঠিক আছে। এই C6H6 এটা হচ্ছে বেনজিন, এটা একটা অ্যালকিন, এবং এই বেনজিনের সংকেত হচ্ছে এইটা, ঠিক আছে, C6H6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর এটা একটা সাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক আছে। বেনজিন সম্পর্কে প্রশ্ন আরও পরে আছে, তো এখানে আপাতত জেনে নাও এটা বেনজিন। নেক্সট প্রশ্নে আমি আলোচনা করে দিচ্ছি। নিচে দেওয়া কাঠামো কোন যৌগের? নিচে দেওয়া কাঠামো কোন যৌগের, ঠিক আছে। মনে রাখবে এইটা তোমাদের, এখানে আমি তোমাদের ডিটেলস আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এটা তোমাদের বেনজিনের, ঠিক আছে, বেনজিনের, ওকে। এবার একটা জিনিস দেখো, আর একটা তোমাদের কাঠামো আঁকছি, ভালো করে খেয়াল রাখবে। কার্বন কার্বন এখানে বসলো, এখানে তোমাদের একটা কার্বন গেল, এখানে একটা কার্বন গেল, এবং প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল বন্ধন তৈরি হচ্ছে। যখন সিঙ্গেল বন্ধন তৈরি হবে তখন দুটো করে হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন, 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 প্রত্যেকের সঙ্গে দুটো করে থাকবে, ঠিক আছে। এটাও কিন্তু একটা সাইক্লিক হাইড্রোকার্বন, কিন্তু ওপরেরটার সঙ্গে এটার কি পার্থক্য সেটা বলার জন্যই তোমাদের জাস্ট আঁকছি। প্রথম পার্থক্য দেখো যে প্রত্যেকটার সঙ্গে এখানে কার্বন কার্বন, দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু সিঙ্গেল বন্ধনই থাকে, কখনো তুমি পাবে না যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ডবল বন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ধনই থাকে। কার্বন কার্বনের মধ্যে কখনো কখনো ডবল, কখনো কখনো সিঙ্গেল বন্ধন চলে আসে। তুমি যদি ওপরেরটাকে দেখো, যেটা আমি কালোতে এঁকেছি, এখানে তুমি দেখো অল্টারনেটিভলি কার্বনের সঙ্গে সিঙ্গেল ডবল এইভাবে রয়েছে। দেখো এই কার্বনের সঙ্গে এই কার্বনের সিঙ্গেল, আবার এই কার্বনের সঙ্গে এই কার্বনের ডবল, এই কার্বনের সঙ্গে এই কার্বনের সিঙ্গেল, আবার এই কার্বনের সঙ্গে এই কার্বনের ডবল, এই কার্বনের সঙ্গে এই কার্বনের সিঙ্গেল, আবার এই কার্বনের সঙ্গে এই কার্বনের ডবল। এটা রিপিটেডলি হয়েছে, অর্থাৎ একবার সিঙ্গেল একবার ডবল, একবার সিঙ্গেল একবার ডবল, একবার সিঙ্গেল একবার ডবল। এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এটা বেনজিনে দেখা যায়, ঠিক আছে। বেনজিনের যে স্ট্রাকচার, এটা তোমাদের পরে যে বেনজিনের স্ট্রাকচারে কার্বন কার্বনের মধ্যে অল্টারনেটিভলি কেমন স্ট্রাকচার দেখা যায়, এটাও রেলে পরীক্ষা পড়েছে, ঠিক আছে। সেই জন্য তোমাদের স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও হয়তো দিলে ভালো হয়, কারণ কিন্তু স্ট্রাকচার নিয়ে ভিডিও দিতে আমি ভয় পাই এই কারণে, কারণ এই ধরনের প্রশ্নগুলো একে তো স্ট্রং বলে, টাফ বলে অনেকে হাত দেয় না। একটা খবর আছে, আমি তোমাদের বলছি, দেখো খবরটা হাওয়ায় ওড়া খবর, কিন্তু খবরটার বিশ্বাসযোগ্যতা আছে 20% থেকে 30% হলেও আছে। সেটা হচ্ছে টিসিএস নাকি এবার একটু ডিপ প্রশ্ন করছে, টিসিএসই পরীক্ষা নেবে তোমরা জানো, এবং টিসিএস নাকি এবার একটু ডিপ প্রশ্ন করছে। যদি ডিপ প্রশ্ন হয় জৈব কার্বন থেকে, তাহলে ডিপ প্রশ্ন কিন্তু স্ট্রাকচার কিন্তু ওয়ান অফ দ্য মেন টপিক অফ ডিপ, আমি যেটা বলতে চাইছি সোজা কথা বলতে, ঠিক আছে। স্ট্রাকচার কিন্তু ইম্পর্ট্যান্ট। তো যদি দুটো স্ট্রাকচারে তুলে দেয় না,
তাহলে কিন্তু সেই শিফট কিন্তু টাফ হয়ে যাবে অনেকের কাছে, কারণ জৈব কার্বন সম্পর্কে অনেকেরই বেসিক আইডিয়া ক্লিয়ার থাকে না। ঠিক আছে, ইভেন আমি তোমাদের বলি আমারও অনেক সময় প্রবলেম হয়ে যায় জৈব কার্বনে বেসিক আইডিয়া, মানে অনেক বড় বড় যখন স্ট্রাকচার হয় তখন সেগুলো করতে আমি তোমাদের কাছে স্বীকারই করি। দেখো স্বীকার করাটা ইম্পর্টেন্ট ব্যাপার। কেন হয় এটা? কারণ যে জৈব কার্বন অনেক টাফ চ্যাপ্টার, মানে এত বেশি, দেখো একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যখন চেন হয় তখন লাখ লাখ মিলিয়ন কম্পাউন্ড তৈরি হতে পারে। জৈব কার্বনের মানে কোনো সীমা পরিসীমা নেই। তার ফলে যদি খুব টাফ দেয় তখন খুব প্রবলেম হয়ে যেতে পারে অনেক টিচারের ক্ষেত্রেও, সেটা হয়। ঠিক আছে, কারণ প্র্যাকটিস থাকে না অনেক সময়, সেই জন্য হয়। কারণ কেমিস্ট্রি ফিজিক্স এগুলো তোমাকে পার ডে পড়তে হয়, সো প্র্যাকটিসের জন্য অসুবিধা হয়। তো এবার যেটা তোমাদের বলছি, মেন রিজন যেটা তোমাদের বললাম, কেন বললাম এই কথাটা, যদি একটু টাফ প্রশ্ন করতে চায় টিসিএস, তো এই ধরনের প্রশ্ন কিন্তু টিসিএস দিতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের বললাম। দেখো ভয় দেখাচ্ছি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা পড়েছো সেটাকেই বারবার রিপিট করো, কারণ 80% প্রশ্ন তুমি যা পড়েছো তার থেকেই আসবে, বাকি 20% এদিক ওদিক হয় অনেক সময়। আমি শুধু সায়েন্সের কথা বলছি না, ম্যাথ, ফিজিক্স, তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কথা ধরে বলছি। 100-র মধ্যে বা 90-এর মধ্যে তোমাদের বলতে পারো যে 80% বা 85% কোশ্চেন্স তোমাদের পড়া থেকেই আসবে। ওটাই ভালো করে অ্যান্সার দিয়ে আসতে পারলে ক্র্যাক করার জন্য এনাফ। ঠিক আছে, এমন নয় যে ও রাত্রে স্যার বলেছে ওভারনাইট তো চলো পড়ে ফেলি, পুরো জৈব রসায়ন সম্ভবও নয় আর করাও যায় না। ঠিক আছে, তো যেটুকু বলছি সেটুকু একটু মনে রাখো, অনেক সময় কাজে লেগে যায়। নিচে দেওয়া কাঠামো কোন যৌগের? ঠিক আছে, তো যখন দেখবে এরকম অল্টারনেটিভ প্যাটার্নে দিয়েছে তখন বুঝবে এটা হচ্ছে বেঞ্জিনের প্যাটার্ন। ঠিক আছে, আর বেঞ্জিনে দেখো একটা জিনিস, বেঞ্জিনে দেখো একটা বদ্ধ অবস্থা তৈরি হয়। ঠিক আছে, এটা বদ্ধ অবস্থা তৈরি হয় না, একটা গন্ডি মতো তৈরি হয়ে যায়। এই যে গন্ডি তৈরি হচ্ছে এরকম স্ট্রাকচারকে সাইক্লিক বলা হয়, অর্থাৎ সাইকেল প্যাটার্নে তৈরি হচ্ছে। দেখো একটা রিং প্যাটার্নে এই ধরনের স্ট্রাকচারকে কী বলা হয়? সাইক্লিক। তো এটাও সাইক্লিক, নিচে যেটা এঁকেছি আমি সবুজ, এটাও সাইক্লিক। পার্থক্য কী? এখানে দেখো কোনো ডবল বন্ড নেই, যেহেতু এটা ডবল বন্ড নেই এটা কিন্তু একটা অ্যালকেন, এবং এটা হচ্ছে সাইক্লিক হেক্সেন। এই যে যেটা দেওয়া আছে, এই যে সাইক্লিক হেক্সেনের যেটা, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমি আরেকবার একটু তোমাদের, সাইক্লিক যেটা হেক্সেন সেটা হচ্ছে এইটা, তার স্ট্রাকচার হচ্ছে এইটা, এবং এটা একটা অ্যালকেন। অ্যালকেনও কিন্তু সাইক্লিক হতে পারে, এটাও সাইক্লিক হাইড্রোকার্বন, এটাও সাইক্লিক হাইড্রোকার্বন। এইটা হচ্ছে সম্পৃক্ত সাইক্লিক হাইড্রোকার্বন, কারণ হেক্সেন বলছে অর্থাৎ অ্যালকেন। ঠিক আছে, আর এটা হচ্ছে বেঞ্জিন, ইন তার মানে অ্যালকিন, এটা তার মানে এটা অসম্পৃক্ত সাইক্লিক হাইড্রোকার্বন। অনেক সময় পরীক্ষা পড়ে যে সাইক্লিক হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও একটা। ঠিক আছে, তো মনে রাখবে সাইক্লিক হাইড্রোকার্বন হচ্ছে তোমাদের সম্পৃক্ত হলে সাইক্লিক হেক্সেন। ঠিক আছে, অসম্পৃক্ত হলে তোমাদের বেঞ্জিন। আরেকটা সাইক্লিক অসম্পৃক্ত নয় সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে সাইক্লিক পেন্টেন। ঠিক আছে, যেটা এনসিইআরটিতে আছে বলে তোমাদের করিয়ে দিই, সাইক্লিক পেন্টেন। ঠিক আছে, পেন্টেন। তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সাইক্লিক পেন্টেনে কার্বন কার্বনের মধ্যে কিরূপ বন্ধন দেখা যাবে? একো বন্ধন দেখা যাবে নাকি দ্বিবন্ধন? দেখো দেখতেই পাচ্ছ সাইক্লিক পেন্টেন মানে এটা একটা অ্যালকেন, আর আমরা জানি অ্যালকেনে কার্বন কার্বনের মধ্যে অলওয়েজ সিঙ্গেল বন্ধন দেখা যায়। তো সে সাইক্লিক হোক আর বাবা যাই হোক না কেন, অ্যালকেন তার মানে সিঙ্গেল বন্ধন দেখা যাবে, সিঙ্গেল বন্ধন দেখা অবশ্যই যাবে। তার মানে এখানেও সিঙ্গেল বন্ধন দেখা যায়। এখন পেন্টেন বলেছে মানে 5টা কার্বন থাকবে, তো তাই আমরা করি 1টা 2টো 3টে 4টে 5টা। দেখতে হচ্ছে 5টা কার্বন আছে, আর প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে, মানে সরি 2টো করে হাইড্রোজেন এখানে অ্যাড থাকে। ঠিক আছে, 2টো করে হাইড্রোজেন কী থাকে এখানে অ্যাড থাকে। খাতায় লিখে ভালো করে মুখস্থ করে ফেলো এগুলো। আগেরবার হেক্সেন দিয়েছে বা বেঞ্জিন দিয়েছে, এবারে পেন্টেন পড়ে যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি দেখতে পেলে। এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়। তো সাইক্লিক পেন্টেনের স্ট্রাকচার এরূপ হয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? চলো, একটা প্রশ্ন অনেক সময় নষ্ট হলো, পরের প্রশ্ন চলো। স্যাচুরেটেড হাইড্রোকার্বনে থাকে, দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটা? আমরা জানি অ্যালকেন হচ্ছে আমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যালকেন। আর অ্যালকেনে আমরা কী দেখেছি? কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ধন থাকে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কার্বন পরমাণুর মধ্যে একো বন্ধন দেখা যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিচের কোনটি হাইড্রোকার্বনের উদাহরণ? দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। দেখো তোমরা যদি ক্লোরোফ্লোরোকার্বনকে দেখো CF3 লেখা হয়। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড CO2, মিথেন CH4। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সব কটাতেই তোমার কার্বন আছে, সব কটা কার্বন যৌগ ডেফিনেটলি। হাইড্রোকার্বন কাকে বলা হয়? অ্যাজ পার IUPAC যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী হাইড্রোকার্বন হচ্ছে কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে তাতে, তাছাড়া অন্য কোনো কম্পাউন্ড থাকবে না। ঠিক আছে, সেই ধরনের যে যৌগ তাকে আমরা হাইড্রোকার্বন বলি। হাইড্রোকার্বনের যে পার্ট আছে সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে। ঠিক আছে, তো এই যে প্রকারভেদ এটাকে এক্সটেন্ড করা যায়। যেমন দেখো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে CH3, দেখো CH3 মানে কি
CH4 থেকে একটা এইচ কমে যাচ্ছে, CH4 মিথেন, তার থেকে একটা এইচ কমিয়ে দাও এবং তার সঙ্গে তুমি CH যোগ করে দাও, এই গ্রুপটাকে তুমি অ্যাড করে দাও, তখন এটা পরিণত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো অ্যালকেনের সঙ্গে তুমি CH অ্যাড করে দিচ্ছ একটা হাইড্রোজেনকে কমিয়ে দিয়ে, এরকমভাবেই হয়, তৈরি হয় বেসিক্যালি। তো সব এরকমভাবে তৈরি হয় তা না, তবে তৈরি হয় এরকমভাবে বেসিক্যালি। তো এইরকম যখন গঠন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন চলে আসছে, এর মধ্যে কেবলমাত্র হাইড্রোজেন আর কার্বন নেই। ফলে এটা কিন্তু যে একদম কোর যে সংজ্ঞা আছে, ডেফিনেশন, তাতে কিন্তু এটাকে হাইড্রোকার্বন বলে ধরা হয় না, এটা হচ্ছে হাইড্রোকার্বনের ফাংশনাল গ্রুপ বলে ধরা হয়, ফাংশনাল যৌগ বলে ধরা হয়। ঠিক আছে, তো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু হাইড্রোকার্বন এক্স্যাক্টলি নয়। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রো আর কার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন এই দুটোর মিশ্রণে কেবলমাত্র তৈরি হবে। ঠিক আছে, সেই অর্থে ক্লোরোফ্লোরোকার্বন তো নয়, কারণ এখানে এইচ নেই, এটাতে এইচ থাকা সত্ত্বেও দুটো অক্সিজেন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছ সেম অক্সিজেন চলে আসছে। তো এই তিনটে কিন্তু অ্যান্সার বেসিক্যালি হবে না। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? মিথেনই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। মিথেনই কিন্তু হাইড্রোকার্বনের যে সংজ্ঞা অনুযায়ী মিথেনই কিন্তু একমাত্র এখানে হাইড্রোকার্বন। ঠিক আছে, বাকিগুলো হাইড্রোকার্বনের বা কার্বন যৌগের এক্সটেন্ডেড ফরম্যাট। ওকে, চলো পরের পার্ট। হাইড্রোকার্বন পরিবারের প্রতিটি সদস্য একটি গ্রুপ দ্বারা পূর্ববর্তী সদস্য থেকে পৃথক হয়, সেই গ্রুপটাকে কি বলা হয়? মিথাইলিন। ঠিক আছে, বানানটা অ্যাকচুয়ালি এইটা হয়, বাংলায় করেছি বলে এরকম হয়ে গেছে, মিথাইলিন। তো কারেক্ট অ্যান্সার এইটা হবে তোমাদের। ঠিক আছে, দেখো বলে দিই, অসুবিধা হতে পারে অনেকের, আগের দিন তোমাদের এটা বলেওছিলাম, তবু একবার বলে দিই এক্সট্রা। যেমন দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে এইটা হচ্ছে তোমাদের মিথেন, আমি অ্যালকেন দিয়ে তোমাদের ডিনোট করছি, অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন। মিথেন কি? CH, আচ্ছা, মিথেন কি তোমাদের CH4, তারপর তোমাদের কী হয়? ইথেন, C2H6, তারপর তোমাদের কী হয়? মিথেন, ইথেন, তারপর প্রোপেন, CH8, এভাবে চলতে থাকে। তুমি দেখো এখান থেকে এইখানে এসছে, একটা কার্বন বেড়েছে আর দুটো হাইড্রোজেন বেড়েছে। ঠিক আছে, ইয়েস অন্য বলো, ইয়েস। দেখো এখান থেকে এখানে এসছে, একটা কার্বন বেড়েছে আর দুটো হাইড্রোজেন বেড়েছে। সিমিলার পরেরটায় যখন যাবে তখন একটা কার্বন দুটো হাইড্রোজেন বাড়বে। এটা গেল অ্যালকেন গ্রুপের কথা। আমি যদি একটা অড উদাহরণ দিচ্ছি তোমাদের, কার্বক্সিলিক গ্রুপের কথা বলছি, কার্বক্সিলিক। ঠিক আছে, কার্বক্সিলিক, কার্বক্সিলিক গ্রুপে কী হয় দেখো, HCOOH, এ হচ্ছে প্রথমটা হয়, তারপরেরটা কী হয়? CH3COOH, এটা হচ্ছে তার পরেরটা হয়। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখান থেকে এখানে এসছে, দেখো এখানে কটা কার্বন আছে? একটা কার্বন, এই যে এইটা। এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন, তার মানে কটা কার্বন বেড়েছে? একটা কার্বন বেড়ে গেছে। এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে, এখানে কটা হাইড্রোজেন আছে? চারটে হাইড্রোজেন আছে, মানে কটা হাইড্রোজেন বেড়েছে? দুটো হাইড্রোজেন বেড়েছে। সিমিলারলি এর সঙ্গে যখন পরেরটায় যাবে তখন আবার CH2 এর ডিফারেন্স হয়। এটা কেবলমাত্র মানে অ্যালকেনে হয় না, বা অ্যালকিন বা অ্যালকাইনে হয় না, যে কোনো যে তোমাদের মানে হোমোলোগাস যে সিরিজ আছে, অ্যালকেন একটা হোমোলোগাস সিরিজ, কার্বক্সিলিক একটা হোমোলোগাস সিরিজ, অ্যালকোহল একটা হোমোলোগাস সিরিজ, প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম এবং তার পরবর্তী যে সদস্য আছে বা গ্রুপের যে মেম্বার আছে তাদের প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত? CH2। এই CH2 গ্রুপটাকেই বলা হয় মিথিলিন গ্রুপ। কি বলা হয়? মিথাইলিন বা মিথিলিন, মিথাইলিন গ্রুপ। ঠিক আছে, কী বলা হয়? মিথাইলিন গ্রুপ। মিথাইলিন গ্রুপ বলা হয় তাকে যখন একটা কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দ্বারা অ্যাড থাকে। ঠিক আছে, মিথাইলিন গ্রুপ কাকে বলা হয়? একটা কার্বনের সঙ্গে, যদি তুমি এখানে আঁকো ব্যাপারটা এরকম দেখায়, একটা কার্বনের সঙ্গে কি হয়? দুটো হাইড্রোজেন কি আছে? বন্ডেড অবস্থায় আছে। ঠিক আছে, একটা কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ডেড অবস্থায় আছে, এই জন্য CH2। এই ধরনের গ্রুপকে কী বলি আমরা? মিথাইলিন গ্রুপ বলি। আচ্ছা, মিথাইল গ্রুপ কাকে বলা হয়? এটাও ছোটো করে বলে দিই। মিথাইল গ্রুপ হচ্ছে যখন একটা কার্বন এবং তিনটে হাইড্রোজেন থাকে। ঠিক আছে, একটা কার্বন এবং তিনটে হাইড্রোজেন থাকে, তখন সেটাকে আমরা বলি মিথাইল গ্রুপ। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। পরের প্রশ্ন চলো। নিচের কোন যৌগে একটি ডবল বন্ড রয়েছে? তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে যেটাতে ইন থাকবে বা যেটাতে আইন থাকবে, ঠিক আছে, লাস্টে, সেই দুটোতেই আমরা ডবল বন্ড পাবো। সরি, এটাতে আমরা পাবো ডবল বন্ড, এটাতে আমরা পাবো ট্রিপল বন্ড, মানে এটা এইগুলোতেই একের অধিক বন্ড পাওয়া যায়, আমি এটাই বলতে চাইছিলাম। এখানে ডবল বন্ডের কথা লেখা আছে, ইন যেটাতে আছে ইথিন, কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলো। এগুলো রিপিটেড প্রশ্ন, ঠিক আছে, ইউতে ছিল, রেখে দিয়েছি, নিজেরা ট্রাই করো, ভিডিও পজ করে অ্যান্সার দাও। নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? যেটাতে ডবল বন্ড আছে এবং যেটাতে ট্রিপল বন্ড আছে, যেটা হচ্ছে তোমাদের ইন আছে এবং যেটাতে আইন আছে, একটু আগেই বলেছি। ঠিক আছে, তো বলো কোনটা অ্যান্সার হবে? যেটাতে ইন আছে, এই যে ইথাইন, এই যে। ঠিক আছে, বলো ইথানের ফর্মুলা কী হয়? CnH2n-2, যেহেতু আইন আছে, তাই তো, তাহলে ইথ, তার মানে দুটো আছে, তাহলে এখানে কী হবে? 4 হতো। ঠিক আছে,
ভালো করে বোঝো, ইথ মানে 2 আছে, তাহলে এখানে কি হতো 4 হতো, 4 থেকে 2 বিয়োগ যাবে মানে C2H2। তো ইথাইনের যে ফর্মুলা হয় সেটা হয় C2H2 হয়। ওকে, চলো পরের প্রশ্ন। একটি সমজাতীয় সিরিজের দুটি ক্রমিক সদস্যের পারমাণবিক ভরের পার্থক্য কত? আমরা একটু আগেই দেখলাম ফর্মুলার যে পার্থক্য হয় সেটা হয় CH2 এবং এটাকে আমরা বলি মিথাইলিন গ্রুপ। বারবার আমার সাথে বলতে থাকো, তাহলে পরীক্ষার সময় ভুল যাবে না। তো কার্বনের ভর কত হয় 12 হয়, এক একটা হাইড্রোজেনের ভর কত হয় 1 করে হয়, কটা আছে 2টো আছে। তো টোটাল পার্থক্য ভরের কী হবে 12 + 2 মানে 14 ইউনিটের পার্থক্য হবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে 14 হবে। মনে রাখবে মিথেন, এটার অ্যাকচুয়াল মিনিং কি সেটা বলে দিই। মিথেন ফিলিংস আসা দরকার, ঠিক আছে। আর এখানে আছে ইথেন, ঠিক আছে, ইথেন C2H6। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটার সঙ্গে এটার পার্থক্য তো CH2ই হচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু এদের ভরের পার্থক্য কী হবে দেখো, মিথেন আর ইথেনের মধ্যে যে ভরের যে পার্থক্য হবে সেটা হবে 14 ইউনিটের পার্থক্য। এখান থেকে এইখানে যাবে কত ইউনিটের পার্থক্য হবে 14 ইউনিটের পার্থক্য হবে, কারণ এখান থেকে একটা কার্বন বাড়ছে আর 2টো হাইড্রোজেন বাড়ছে, তাহলে তারই পার্থক্য দেখা যাবে। তো মনে রাখবে দুটো হোমোলোগাস মানে একটাই হোমোলোগাস গ্রুপের দুটো পরপর অবস্থানকারী সদস্যের মধ্যে যে ভরের পার্থক্য হয় সেটা হয় 14, আর ফর্মুলার পার্থক্য কী হয় CH2 হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 1230 দাগ C6H12 মানে H14, C6H14 এটা কোন হাইড্রোকার্বনকে নির্দেশ করে? দেখো এখানে যতগুলো আছে তার ডবল +2 আছে এখানে, মানে এখানে N আছে, এখানে আছে 2N + 2। তো বলো কোনটাকে হয়? এই ফর্মুলা কোনটা অ্যাপ্লাই হয়? অ্যালকেনে অ্যাপ্লাই হয়, তার মানে হেক্সেন হবে। অ্যালকেন N মানে হেক্সেন N, এই যে, ঠিক আছে। এইভাবে ইজিলি আমরা অ্যান্সার দিতে পারি। এখন হেক্সেনই কেন হলো? কারণ কার্বন যখন 6টা থাকে তখন সেটাকে আমরা বলি হেক্স, সো এটা হেক্সেন, ঠিক আছে। পরের প্রশ্নে চলো। স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হয়, দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হয় অ্যালকেনকে, ঠিক আছে। অ্যালকেন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই দুটো হচ্ছে আমাদের, এই যে দুটো, যেখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন থাকে, এখানে কার্বনের মধ্যে ডবল বন্ধন থাকে, এখানে কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ধন থাকে, এই দুটোকে আমরা কী বলি অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড, ঠিক আছে, আনস্যাচুরেটেড। আর এটি, তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের খুব পড়ে, তো ডেফিনেটলি এগুলোকে একটু মুখস্থ রেখো। ওকে, একটা জিনিস তোমাদের বলে দিই, অনেকে আগের দিন বলেছিল যে স্যার একটু আমাদের ডিটেলসটা একটু বলে দেবেন, কারণ ডিটেলস না বললে সমস্যা হচ্ছে। তো আমি একটা কাজ করছি, তোমাদের একটু এখানে যদি ডিটেলস বলার চেষ্টা করি, কারণ অনেকে আছে যাদের ডিটেলস ক্লিয়ার নেই, ঠিক আছে। তো একটা কাজ করছি, তোমাদের একটু ডিটেলস বলার চেষ্টা করছি। দেখো যেমন আমি তোমাদের এখানে প্রথমে অ্যালকিনটা বলে দিই একটু, ঠিক আছে। অ্যালকিনের প্রথম যে যৌগ মানে সিম্পলেস্ট যে অ্যালকিন হয় সেটা হচ্ছে ইথিন হয়। সিম্পলেস্ট যে অ্যালকিন হয় সেটা কি হয় ইথিন হয়, ইথিন। এখন তোমরা বলো স্যার মিথিন কেন পাওয়া যায় না? দেখো অ্যালকিনের মধ্যে ডবল বন্ধন থাকতে হয় কার্বন কার্বনে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যখনই একটা কার্বন আছে তখন সেখানে ডবল বন্ধন সম্ভবই নয়। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। যদি আমরা এখানে একটা কার্বন ইউজ করি তাহলে আরেকটা কার্বন তো নেই, তো ডবল বন্ধন কী করে হবে? মিথেনে তো একটাই কার্বন থাকবে, তো সেখানে দুটো কার্বন হলে তবেই তো সেখানে ডবল বন্ধনের প্রসঙ্গ আসবে না। কারণ তুমি যখন একটা কার্বন দিচ্ছ তার সঙ্গে হাইড্রোজেন অ্যাড করছো, মনে রাখবে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের কোনোদিন ডবল বন্ধন হয় না, ঠিক আছে, একটাই বন্ধন হতে পারে। তো মিথেনে তো একটাই কার্বন আছে, তার সঙ্গে হাইড্রোজেনকে তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। সেই জন্য যখন যেহেতু দুটো কার্বন নেই মিথেনে, সেই জন্য কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ধন প্রসঙ্গটাই আসে না। ওই জন্য মিথিন শব্দটা আমরা অ্যালকিনে তো পাবো না, ঠিক আছে, ওটা কেবলমাত্র অ্যালকেনে পাওয়া যায়। তো ইথিন থেকে শুরু হয় আমাদের অ্যালকিন, আর ইথিন হচ্ছে সবথেকে সরলতম কি অ্যালকিন হচ্ছে ইথিন। ফর্মুলা কি হয়? ফর্মুলা জানো সবাই C2H4 হবে। কেন? কোন ফর্মুলা দিয়ে তৈরি হয়? CnH2n, এই ফর্মুলা হচ্ছে অ্যাপ্লাই করা হয়। নেক্সট পরেরটা কি? ইথিন। তারপরটা কি? তারপরে হচ্ছে প্রোপিন। নিজের একটু খাতা লেখো, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। প্রোপিন, প্রপ মানে 3, তার ডবল মানে 6, ঠিক আছে, প্রোপিন। তারপর কি হবে তোমাদের? বিউটিন। দেখে এগুলো সব টিন, ইন যোগে হচ্ছে C4। এখানে H কি হবে তোমাদের? এর ডবল, 10 লিখতে যাচ্ছিলাম, 10টা মুখস্থ থাকে, বিউটেন ওই জন্য মুখস্থ থাকে। তো বিউটিন C4H8 হবে, কারণ CnH2n হবে, ঠিক আছে। তাহলে ইথিন, প্রোপিন, বিউটিন, তারপর হচ্ছে পেন্টিন। পেন্ট শব্দের অর্থ 4, পেন্ট শব্দের অর্থ হচ্ছে 5, বিউট শব্দের অর্থ হচ্ছে 4। তো C5H এখানে কী হবে? 10 হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের আসে। এরপরে কি আছে? হেক্সিন। হেক্সিনের ক্ষেত্রে কী হবে বলো?
সিক্স হবে, তাহলে H12 হবে। হেক্স শব্দের অর্থ কি? 6, ঠিক আছে, H12। এখানে যা থাকবে তার ডবল এখানে থাকে, ঠিক আছে। তো অ্যালকিনটা নিয়ে এখানে আলোচনা করে দিলাম, দেখছি পরে অ্যালকাইন নিয়ে আলোচনা করা যায় কিনা। চলো, একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম তার উপর বেশ করে প্রশ্ন দিয়েছে, ড্যাশ যৌগের একটি রিং কার্বন চেইন গঠন করে। অ্যান্সার তোমাদের হবে বেনজিন, ঠিক আছে। কেন? কারণ একটু আগে দেখছিলে অল্টারনেটিভলি তারা কী করছে, ডবল বন্ড তৈরি করছে এবং সিঙ্গেল বন্ড তৈরি করছে, ঠিক আছে। অল্টারনেটিভলি কী হচ্ছে, তারা ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ড তৈরি করে, এরকম থাকে। অল্টারনেটিভলি হতে হবে, এখানে যে কার্বন থাকবে তার সঙ্গে এই কার্বনের সঙ্গে কী হবে, সিঙ্গেল বন্ড হলে পরে কার্বনের সঙ্গে তার ডবল বন্ড তৈরি হবে, তারপরে কার্বনের সঙ্গে সিঙ্গেল, তারপরে কার্বনের সঙ্গে ডবল, তারপরে কার্বনের সঙ্গে সিঙ্গেল, ঠিক আছে, এভাবে তৈরি হয়। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে বেনজিনের যে কার্বন থাকে সেটা কটা কার্বন থাকে, প্রথম কথা 6টা কার্বন থাকে আর 6টা হাইড্রোজেন থাকে, এটা মনে রাখবে, এই জন্য এই প্রশ্নটা আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে বেনজিনে কার্বনের মধ্যে কিরূপ বন্ধন তৈরি হয়। মনে রাখবে 3টে কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ধন থাকবে আর 3টে কার্বনের মধ্যে ডবল বন্ধন থাকবে, 6টা কার্বন টোটাল। দেখো এই কার্বন আর এই কার্বনের মধ্যে সিঙ্গেল, ঠিক আছে, আবার এই কার্বনের মধ্যে সিঙ্গেল, আবার এই কার্বনের মধ্যে সিঙ্গেল, আবার এই কার্বনের মধ্যে ডবল, এই কার্বনের মধ্যে ডবল, এই কার্বনের মধ্যে ডবল, ঠিক আছে। 3টে করে ভাগ হয়ে যায়, টোটাল 3টে ডবল বন্ড থাকে এবং টোটাল 3টে সিঙ্গেল বন্ড থাকে। তো এটা হচ্ছে তোমাদের বেনজিনের ফরম্যাট। আর এটাকে রিং কেন বলা হয়, দেখো আংটির মতো একটা গঠন তৈরি করে রিংয়ের মতো, ওই যে রিং কার্বন চেন একে বলা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি আইসোবিউটেনের ফর্মুলা। দেখো আমি তোমাদের আগের দিনও বলছিলাম যে এন বিউটেন একটা আছে, ঠিক আছে, আর আছে আইসোবিউটেন। বেসিক্যালি আইসোবিউটেন হচ্ছে এন বিউটেনের আইসোমার, আইসোবিউটেন হচ্ছে এন বিউটেনের আইসোমার। এদের ফর্মুলা সেম হয় কিন্তু যখন গঠনগত স্ট্রাকচার আমরা লিখবো তখন একটু আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো এন বিউটেনের যা ফর্মুলা, আইসোবিউটেনের ফর্মুলা সেমই হয়, সেটা কি C4H10, দিস ইজ দ্য ফর্মুলা হেয়ার, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু এবারে আসার চান্স আছে, আমি আশঙ্কা করছি এই টাইপের প্রশ্ন আসবে এবারে, ঠিক আছে। একেই বলবো আমি ডিপ প্রশ্ন, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ডিপ প্রশ্ন নয়। দেখো এখানে বলছে নিচের কোনটি অসম্পৃক্ত কার্বন যৌগ। যে কার্বন যৌগের ডবল বন্ড বা আমরা ট্রিপল বন্ড দেখতে পাবো তাকে আমরা অসম্পৃক্ত বলবো। দেখো একটা অপশানই আমরা দেখতে পাচ্ছি ট্রিপল বন্ড আছে এইখানে, এই জায়গাটা, এই জায়গাটা, তো এটাই ডেফিনেটলি একটা অসম্পৃক্ত কার্বন যৌগ, রাইট অ্যান্সার এটাই হবে। বাকি একটা তো কি দেখতে পাচ্ছ না। দেখো এটা কি দিয়েছে, খায় না মাখে জানার দরকার নেই, শুধু এইটুকু মাথা রাখবে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড হলে সেটা অসম্পৃক্ত হবে, যদি কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা কি হবে, সম্পৃক্ত হবে। এখানে দেখতে পাচ্ছ কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে, মানে এটা একটা অ্যালকাইন যৌগ। এই যৌগটা যদি বলে এটা কী টাইপের যৌগ, এটা হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন যৌগ। চলো পরের প্রশ্ন। একটু আগে যে আলোচনা করে দিলাম, দেখো তার উপর রেলওয়ে গ্রুপ বিতে প্রশ্ন দিয়েছে, বলে যে বেনজিনের একটি অণুতে কতগুলি ডবল বন্ড থাকে। আমরা কি দেখলাম যে 6টা কার্বন পরমাণু আছে এবং অল্টারনেটিভলি ডবল বন্ড থাকছে এইভাবে, এইভাবে, ঠিক আছে। তো 3টে সিঙ্গেল 3টে ডবল বন্ড থাকবে, তো অ্যান্সার আমাদের কী হবে 3। এটা মাথা রাখবে কিন্তু এটা পরীক্ষা পরে, 3টে সিঙ্গেল এবং 3টে ডবল বন্ড থাকে, অল্টারনেটিভলি থাকে, এটা মনে রাখবে যে অল্টারনেটিভলি থাকে। অর্থাৎ প্রথমে একটা ডবল বন্ড, তারপর একটা সিঙ্গেল বন্ড, তারপর ডবল বন্ড, তারপর সিঙ্গেল, তারপর ডবল, তারপর সিঙ্গেল, এইভাবে থাকবে। চলো নেক্সট প্রশ্ন, গরম বাতাসের বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়। নর্মাল যে বেলুন হয় তাতে সাধারণত হিলিয়াম ব্যবহার করা হয়, কিন্তু গরম বাতাস যখন বেলুনের মধ্যে ইউজ করা হয়, তোমরা দেখবে এরকম ধরনের বেলুন হয় যারা মানুষ বহন করে, ঠিক আছে, মানুষ বহন করে নিয়ে যায়, ওকে, এই ধরনের বেলুন, এই ধরনের বেলুনগুলো কী করে, মানুষ বহন করে নিয়ে যায়। এবং এই ধরনের বেলুনে কী হয়, এক ধরনের ফার্নেস টাইপের থাকে, মানে চুল্লি টাইপের থাকে, তার মধ্যে কী দেওয়া হয়, প্রোপেন দিয়ে দেওয়া হয় এবং প্রোপেন উত্তপ্ত করা হয় যাতে বেলুনে প্রোপেন যায় এবং বেলুনটা হালকা হয়ে ওপর দিকে উঠে যায়, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে এখানে প্রোপেন। হিলিয়াম কিন্তু ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় কি প্রোপেনকে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, নর্মালে হিলিয়াম ব্যবহার করা হতে পারে ওপর দিকে ওঠানোর জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো আগুন ব্যবহার করা হয় না, কিন্তু প্রোপেনের ক্ষেত্রে আগুন ব্যবহার করা হয়। পরের প্রশ্নে চলো, নিচের বিকল্প উপায়গুলির মধ্যে দৃশ্যত ঘন কোনটা। দেখো এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি আলোর প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তো দৃশ্যত ঘন বলতে কি, অপটিক্যালি যেটা ডেন্সার, ঠিক আছে, অপটিক্যালি মানে কি দৃশ্যত, ডেন্সার কোনটা, অপেক্ষাকৃত ঘন কোনটা, ঠিক আছে। অপটিক্যালি ডেন্সার বলতে কি বোঝায়, যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে গেলে প্রবলেম হয়, আলোর গতিবেগ অনেক কমে যায়,
সেই ধরনের মাধ্যমকে আমরা ডেন্সার মিডিয়াম বলি অপটিক্যালি। দেখো বায়ু হচ্ছে অপটিক্যালি ডেন্সার একদমই নয়, বরং বায়ু সব থেকে ঘন নয় এমন, আলোর ক্ষেত্রে বায়ু হচ্ছে সব থেকে কম ঘন। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কোনটা হবে? বেঞ্জিন আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানে। টার্পেন্টাইনের থেকেও কিন্তু বেঞ্জিন বেশি ঘন হয়। আর এটা দেখতেই পাচ্ছ তোমাদের হাইড্রোকার্বনের প্রশ্ন, সে বেঞ্জিন এখানে অ্যান্সার হবে। পরের প্রশ্নে চলো। ঢালাই মিশ্রণের কাজে ইথাইন এবং ড্যাশ ব্যবহার করা হয়। দেখো ইথাইনের যে আরেকটা নাম হয় সেটা হচ্ছে ইথাইলিন বা ইথিলিন। ইথাইলিন বা ইথিলিন, এটাকে অ্যাসিটিলিনও বলা হয়। কি বলা হয়? অ্যাসিটিলিন। ঠিক আছে, এটাকে কী বলা হয়? অ্যাসিটিলিনও বলা হয়। ওকে, তো ইথাইলিন বা অ্যাসিটিলিন দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি। ইথাইলিন বা অ্যাসিটিলিন কিন্তু কী করা হয়? ব্যবহার করা হয়, এবং তার সঙ্গে ব্যবহার করা হয় অক্সিজেনকে। প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে উৎপন্ন করা হয়, যেটা মারাত্মক টেম্পারেচার। ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিন শিখা যাকে বলা হয়। অক্সি অ্যাসিটিলিন শিখা বেসিক্যালি ওকে অক্সি ইথাইন শিখা বা অক্সি ইথাইলিন শিখাও বলা হয়। ইথাইনের দুটো নাম আছে আলাদা আলাদা, এটা আমাদের পোশাকি নাম, অ্যাকচুয়াল নাম হচ্ছে ইথাইন। ঠিক আছে, আচ্ছা ইথাইন বলা হচ্ছে, আমাদের এটা কিন্তু অ্যালকাইন যৌগ। তাহলে অ্যান্সার আমাদের কী হবে এখানে? অক্সিজেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের জিনিস ধাতুকে গলিয়ে ওয়েল্ডিংয়ের কাজে এই ধরনের ব্যবহার করা। তোমরা দেখবে তোমরা সাইকেল ঠিক করতে যাও বা ওইসব দোকানে দেখো ভ্যান বা রিক্সার যে বড় বড় মোটা পার্টসপত্র সেগুলো গলিয়ে ঠিক করা হয় দেখবে। বা দেখবে গ্রিলের দোকানে কাজ হয়, ঠিক আছে, এই খুব তীব্র বেগে বেরোয় এবং চোখে অসুবিধা হয়, ওই জন্য এক ধরনের চশমা ব্যবহার করা হয় মোটা কাঁচের, যাতে চোখের ক্ষতি না হয়। তো ওইটা কিন্তু অক্সি অ্যাসিটিলিন শিখা হয় বেসিক্যালি। অ্যাসিটিলিনের সঙ্গে কী করা হয়? অক্সিজেনকে মিশ্রিত করে ব্যবহার করা হয়। ঠিক আছে, চল নেক্সট পরের প্রশ্ন। হাইড্রোকার্বন যেগুলির একই আণবিক সূত্র রয়েছে কিন্তু গঠনগত সূত্র আলাদা। যেমন একটু আগে তোমরা দেখলে আমরা এন বিউটেনের কথা বলছিলাম। ঠিক আছে, এন বিউটেন, TANE, এন বিউটেন ফর্মুলা কী হয়? C4H10। ঠিক আছে, আর আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে আমরা আইসো বিউটেনের কথা বলছিলাম, আইসো বিউটেন। ঠিক আছে, ফর্মুলা কী হয়? C4H10, সেমই হয়। তো দেখো দুটো সেম, কিন্তু এদের সূত্র সেম হলেও যখন আমরা গঠনগত স্ট্রাকচার লিখি তখন কিন্তু সেটা সেম হয় না। ঠিক আছে, অর্থাৎ একই সূত্র দিয়ে দুটোকে রিপ্রেজেন্ট করানো যায়, কিন্তু এদের গঠনগত ব্যাপার আলাদা হয়। তো এই ধরনের যৌগকে আমরা কী বলি? আইসোমেরিক যৌগ বলি। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? আইসোমার বলা হয়। ঠিক আছে, যেমন এন বিউটেন আইসোমার হচ্ছে আইসোবিউটেন। ঠিক আছে, পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন, গ্যাস আলোকিত গ্যাস হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন গ্যাসকে আলোকিত গ্যাস হিসেবে ব্যবহার করা হয়? দেখো আলোকিত গ্যাস ইংরেজি যেটা রেল ব্যবহার করেছে সেটা হচ্ছে ইলিউমিনেটেড গ্যাস। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের এখানে প্রোপেন হবে, কারণ প্রোপেনকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হয় তাতে ইউজ করা হয় এবং সেটাকে কিন্তু ব্যবহার করা হয় রান্নার কাজে। ঠিক আছে, তো প্রোপেন এখানে কারেক্ট অ্যান্সার হবে এখানে। এবার একটা জিনিস বলি তোমাকে, সেটা হচ্ছে কার্বাইড ল্যাম্প, তোমরা শুনেছিলে। ঠিক আছে, কার্বাইড ল্যাম্প, মনে রাখবে কার্বাইড ল্যাম্পে কিন্তু এই প্রোপেন ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে ব্যবহার করা হয় ইথাইন। সেক্ষেত্রে কী ব্যবহার করা হয়? ইথাইন ব্যবহার করা হয়। ঠিক আছে, ইথাইন ব্যবহার করা হয়। ইথাইনের একটা নাম কি? ইথাইলিন। এর একটা নাম হয় ইথাইলিন, তো ইথাইলিন দিয়েও পড়তে পারে, বা একটা নাম হয় অ্যাসিটাইলিন বা অ্যাসিটিলিন। ঠিক আছে, অ্যাসিটিলিন দিয়েও কিন্তু পড়তে পারে। ওকে, তো কারেক্ট অ্যান্সার এখানে কোনটা হবে? এখানে কারেক্ট অ্যান্সার প্রোপেন হবে। যদি বলে কার্বাইড ল্যাম্প তখন কিন্তু অ্যান্সার হবে ইথাইন বা ইথিলিন বা অ্যাসিটিলিন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, এরপরে তোমাদের আরেকটা ক্লাসও দিতে হবে আমাকে, কারণ কিছু ইনফরমেশন বাকি থেকে গেছে, প্লাস ইউথেও কিছু প্রশ্ন আছে। নিচের কোনটি ইথিনের ক্রস গঠন? ঠিক আছে, নিচের কোনটি ইথিনের ক্রস গঠন? দেখো ইথিনের ক্রস গঠন, ইথিন বলেছে কিন্তু ইথিনের ফর্মুলা কী হয়? লেখো ফার্স্ট আগে তুমি, C2H4, ইথিন, ETHENE, ইথিন। তাহলে ইথিন হচ্ছে তোমাদের কি একটা অ্যালকিন, অ্যালকিনের ফর্মুলা কী হয়? CnH2n। তার মানে সি যতগুলো থাকবে তার ডবল থাকবে হাইড্রোজেন, তো CnH2n, 2 × 2 মানে 4, তো C2H4 এই হচ্ছে তোমাদের হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটো কার্বন পরমাণু কী হবে? ডবল বন্ড দিয়ে এখানে থাকবে, আর তার সঙ্গে কি থাকবে? দুটো করে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে কী হবে? অ্যাটাচ থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে অ্যাটাচ থাকবে। এই পার্টটা তোমাকে বুঝতে হবে। দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ধনই থাকে, কার্বনের মধ্যে ডবল বন্ড কিন্তু থাকতে পারে।
কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, কিন্তু কার্বন কার্বনের মধ্যে কী থাকতে পারে, ডবল বন্ড থাকতে পারে। ওকে, সিঙ্গেল বন্ড থাকতে পারে, ডবল বন্ড থাকতে পারে। এবার দেখো এখানে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড কেন আঁকছি, কারণ এটা ইথিন রয়েছে, ইন রয়েছে, তার মানে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যালকিন, অ্যালকিন যৌগে আমরা জানি কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে, ঠিক আছে। এবার এই ডবল বন্ডকে কী করা হয়, দেখো ডবল বন্ড মানে এখানে চারটে তোমাদের এক একটা বন্ড মানে হচ্ছে দুটো করে ইলেকট্রন, তো ডবল বন্ড মানে চারটে ইলেকট্রন, তার মানে কী করা হয়, দুটো ক্রস দিয়ে, প্রথম বন্ড মানে দুটো ক্রস, পরের বন্ড মানে দুটো ক্রস, দুটো ক্রস মানে কি চারটি ইলেকট্রনকে বোঝানো হয়, এক একটা বন্ড মানে চারটে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে, এইভাবে। তো এক একটা বন্ডকে কী করা হয়, এক একটা বন্ড মানে কি দুটো ইলেকট্রন, তো দুটো ইলেকট্রনকে এভাবেও দেখানো হয়, ঠিক আছে। তো তুমি দেখে নাও কোথায় কার্বনের মধ্যে এইরকম ফরম্যাট তৈরি হচ্ছে, এটাই কি আছে, এটা দেখো তিনটে, মানে এখানে টোটাল কটা আছে, ছটা আছে, তো এটা তো আমাদের অ্যান্সার নয়। ছটা মানে কি তিনটে বন্ড, যতগুলো দাগ পড়বে তার ডবল ইলেকট্রন হবে, আর প্রত্যেকটা ক্রস হচ্ছে এক একটা ইলেকট্রন। এখানে যদি তিনটে দাগ পড়ে তার মানে তিন দুগুণে ছটা ইলেকট্রন আছে, কিন্তু কার্বন কার্বনের মধ্যে চারটে ইলেকট্রন শেয়ার হবে, এখানে তো এটা তো কারেক্ট অ্যান্সার নয়, কারণ দেখতে পাচ্ছ এখানে ছটা ইলেকট্রন আছে। এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ না, কারেক্ট অ্যান্সার নয়, কারণ কার্বন একটাই কার্বন আছে, কিন্তু থাকতে হবে দুটো কার্বন, ইথিন মানে ইথ মানে দুই, এখানে তো একটাই কার্বন আছে, তো এটা তো কারেক্ট অ্যান্সার হতে পারে না। এখানে দেখো আমাদের কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, এবং দেখো এখানে চারটে ইলেকট্রন দেখাই যাচ্ছে, ঠিক আছে। আর এক একটা হাইড্রোজেন মানে কি, এক একটা হাইড্রোজেন মানে হচ্ছে দুটো করে, সরি, এক একটা হাইড্রোজেন মানে কি একটা করে বন্ড, কার্বনের সঙ্গে এক একটা হাইড্রোজেন মানে কি একটা করে বন্ড, তো একটাকে তুমি ক্রস দিয়ে দেখিয়েছো, একটাকে তুমি ডট দিয়ে দেখিয়েছো, ডট হলে লুইস ডট স্ট্রাকচার বলা হয়, তোমাদের আমি আগেও করে দেখিয়েছি। তো এটাকে ক্রস, এটা ডট, ঠিক আছে, এটাকে ক্রস, এটা ডট দিয়ে দেখানো হয়, এরকমভাবে দেখানো যায়, ঠিক আছে। আবার দুটোকেই ক্রস দিয়েও দেখানো যায়, এটাকে ডট, এটাকে ক্রস, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি আমরা। 3 নম্বরটা আমাদের কী হচ্ছে, এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে। 4 নম্বরটা কারেক্ট নয় কেন, দেখো এখানে কার্বন কার্বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, যেটা এখানে কারেক্ট নয়, ঠিক আছে। তো কারেক্ট হচ্ছে এইটা, আমাদের এই পোর্শনটা কারেক্ট, এইটা প্রথমে তুমি মাথায় রাখবে, তারপর এইভাবে তুমি করবে। একটা কাজ করি তোমাদের, চলো আর একটা যৌগনই নিয়ে তোমাদের দেখাই কী করে হচ্ছে, চলো। যেমন দেখো আমি তোমাদের নিয়েছি ইথাইন, ঠিক আছে, ইথাইন, ইথাইনের সংকেত কী হয়, ফার্স্ট এটা লিখি তোমাদের, ইথাইনের সংকেত হচ্ছে, দেখো ইথাইন মানে অ্যালকাইন, তার মানে CnH2n-2 হবে, তো এই অনুযায়ী যদি দেখি তাহলে ফর্মুলা কী হবে, ইথাইন মানে দুটো, H2n-2 মানে 4, -2 মানে 4, -2 মানে কী হবে, 2 হবে, একেবারে লিখে দিচ্ছি, তো C2H2 হবে। এবার আমরা জানি এটা আমাদের অ্যালকাইন যৌগ, ঠিক আছে, অ্যালকাইন যৌগ, তার মানে অ্যালকাইন যৌগের জন্য আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কার্বনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হবে, তো ট্রিপল বন্ড তৈরি হলো, ট্রিপল বন্ড তৈরি হওয়া মানে কি, এখানে একটা তোমাদের হাইড্রোজেন যাবে, আর এদিকে একটা তোমাদের হাইড্রোজেন যাবে, তো এটাকে আমি উঁচুতে না লিখে সিম্পলি লিখি, এই হচ্ছে তোমাদের হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা জিনিস মাথা রাখো, দেখো কার্বনের যে আমাদের অ্যাটমিক নাম্বার হয় সেটা কি হয়, 6 হয়, তার মানে একে যদি ডিভাইড করো 2 আর 4-এ ডিভাইড হয়, ঠিক আছে, 2 আর 4-এ ডিভাইড হয়, তার মানে কার্বন কী করে, চারটে দিতেও পারে, চারটে নিতেও পারে। নর্মালি কার্বন কী করে, এই জন্য কার্বন শেয়ারিং করে, কার্বন শেয়ারিং করে, দেখো চারটে কেন, কারণ দেখো আরও চারটে নিলে তার অষ্টক পূর্ণ হবে, বা এই চারটেকে যদি ও বের করে দেয় তাহলে ও ডুপ্লেট কমপ্লিট হবে, ওই জন্য কার্বন না দেয় না নেয়, ও কী করে, ও শেয়ার করে, ঠিক আছে। ও বলে ভাই আমি দেবও না নেবও না, কারণ আমি একদম নিউট্রাল পর্যায়ে আছি, নিউট্রাল মানে কি আমার দিতেও লাগবে না নিতেও লাগবে না, এরকম একটা পর্যায়ে আছি, তো আমি কী করবো, আমি শেয়ার করবো, আমি নেবও না পুরোপুরি, আমি দেবও না পুরোপুরি, আমি নিজের কাছেও খানিকটা রাখবো, আবার তোমার থেকেও খানিকটা নেবো, ঠিক আছে। তো এই জন্য কার্বনের চারপাশে যে বন্ড তৈরি হয় সেটা হচ্ছে চারটে বন্ড তৈরি হয়, কার্বনের চারপাশে কী হয়, চারটে বন্ড তৈরি হয়। কখনও কার্বনকে এইভাবে দেখতে পাবে, কখনও কার্বনকে তুমি এইভাবে দেখতে পাবে, আবার কখনও কার্বনকে তুমি এইভাবে দেখতে পাবে, ঠিক আছে। এবার এই যে যেটা বললাম, এই যে এই যেটা বললাম, এই যে প্রথম যেটা, এটা আমরা কোথায় দেখতে পাই, অ্যালকেনে দেখতে পাই, ঠিক আছে, এটা আমরা কোথায় দেখতে পাই, অ্যালকেনে দেখতে পাই, সিঙ্গেল বন্ড। এইটা আমরা কোথায় দেখতে পাই, অ্যালকাইনে দেখতে পাই, যেটা এক্ষুনি আমি আলোচনা করব, ঠিক আছে। আর এটা কোথায় দেখতে পাই আমরা, অ্যালকিনে দেখতে পাই, ঠিক আছে, অ্যালকিনে দেখবে কার্বন এরাম থাকে, একটু আগে যেটা করলাম, আর দেখো দুদিকে দুটো হাইড্রোজেন থাকে, এটা কিন্তু ডবল বন্ড বেসিক্যালি, ঠিক আছে। এবার তুমি এই পরপর না লিখে কী করছো, দুদিকে দুটো দিয়ে দিচ্ছ, ঠিক আছে। এই ব্যাপারটাকে বুঝতে হবে, কিন্তু চারটে অবশ্যই থাকবে কার্বনের চারপাশে। এইখানে দেখো তেমনই চারটে তৈরি হয়েছে, এই কার্বনের জন্য দেখো এই তিনটে আর এক চারটে, আবার এই কার্বনের জন্য দেখো এই তিনটে আর এই এক চারটে, টোটাল চারটে তৈরি হবেই হবে, ঠিক আছে। এই ছোটো ছোটো জিনিসগুলো একটু বুঝে রাখলে কী হয়, কেমিস্ট্রিতে তোমার পরবর্তীকালে যখন তুমি ডিপ কেমিস্ট্রি যাবে তখন একটু হলেও তোমার হেল্প হবে, সোজা কথা বলতে, ঠিক আছে।
তো এই জন্য হয়। এবার তুমি যদি বলো না স্যার এখানে 4টে আছে, আমি এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন দেবো, এদিকে আমি আরেকটা হাইড্রোজেন দেবো, আমি আরেকটা হাইড্রোজেন দেবো, কেটে 0 হবে। কেন 0 হবে তোমারটা? এই কারণে, কারণ কার্বনের চারপাশে 4টে থাকবে সর্বাধিক। তুমি এখানে এই কার্বনকে দেখো, এখানে 3টে আর এখানে 2টো, টোটাল কটা হচ্ছে? 5টা হয়ে যাচ্ছে। 5টা তো হবে না বাবা, 4টে হবে। এই কার্বনকে দেখো, এখানে 3টে এখানে 2টো, আরও কটা হচ্ছে? 5টা হয়ে যাচ্ছে। তা তো হবে না। সেই জন্য তোমার যদি মাঝখানে 3টে বন্ড চলে আসে, তাহলে এদিকে 2টো এদিকে 2টো হবে। ঠিক আছে, এইবার এর স্ট্রাকচার আঁকবো কী করে? বেসিক্যালি কী হবে, এক একটা, আমি কি বলেছি, এক একটা লাইন মানে 2টো করে ইলেকট্রন। তো এখানে কটা লাইন আছে দেখো? 3টে লাইন। তো 2টো প্রথমটার জন্য, পরেরটার জন্য 2টো, তারপরটার জন্য 2টো। ঠিক আছে, এভাবেও আঁকা যেতে পারে। ঠিক আছে, এভাবেও আঁকা যেতে পারে, বা এরমভাবে আঁকা যাওয়ার সময় একটা ক্রস দিলে একটা ডট দিলে, একটা ক্রস দিলে একটা ডট দিলে, একটা ক্রস দিলে একটা ডট দিলে, এভাবেও আঁকা যায়। ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে আঁকা, মানে পুরোটাই ক্রস দিয়ে আঁকাই স্ট্যান্ডার্ড। তবে রেল কী করে অনেক সময় ওই অদ্ভুত কিম্ভূত কিমাকার প্রশ্ন তৈরি করার জন্য এরকম করে দেয়। ঠিক আছে, এবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কী করব। দেখো এখানে একটা ড্যাশ আছে, তার মানে কি 2টো ইলেকট্রন, তার মানে ইলেকট্রন ইলেকট্রন, তারপর কি ইলেকট্রন ইলেকট্রন। ঠিক আছে, এই এইচ এই এইচ। এবার তুমি একটা ডট একটা ক্রস করতে পারো, একটা ডট একটা ক্রস করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমার কী হবে, ইথাইনের গঠন হবে। তো আশা করি দেখতে পেলে যে ইজিলি আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম। ওকে, এবার তোমাকে যদি বলে প্রোপাইলিন, একবার ট্রাই করো খাতায় এঁকে যে হতে পারে কেমন করে, প্রোপাইলিনের যে সংকেত আছে, ঠিক আছে, সেটা বুঝে করে করতে হবে। ঠিক আছে, ট্রাই করতে হবে, ট্রাই না করলে তুমি এই অর্গানিক কেমিস্ট্রি কিছুই বুঝতে পারবে না। তো আজকে তোমাদের টোটাল এই পর্যন্তই ছিল। যদি কোনো ডাউট থাকে লিখো। ঠিক আছে, অনেক সময় কিছু সিলি মিস্টেক্স হতে পারে, কারণ এত ফর্মুলা লিখছি, কোথাও কোনো ড্যাশ বাদ পড়ে যেতে পারে। তোমরা মেনশান করো, চেষ্টা করবো পরে ভিডিওতে ঠিক করে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।